যাক। বাইকের উপরে লম্বা হয়ে শুয়ে আছে নীল। ঠোঁটে সিগারেটের বিষাক্ত ধোঁয়া উপরে ছেড়ে দিচ্ছে। বাইকের মিটারের উপর মাথা দিয়ে আকাশের দিকে চেয়ে আছে। শাসা করে কাছের মানুষজন দৌড়াচ্ছে। হুট করে এক লোক এসে নীলের বাইকের সাথে ধাক্কা লাগে। বাইক থেকে নীল নিচে পড়ে যায়। বাইক কাত হয়ে বাইকের তেল টপ টপ করে নিচে পড়ে যাচ্ছে। নীল উঠে দাঁড়ায়, দেখে সব মানুষ দৌড়ে পালাচ্ছে। নীলের বাইকে যে ধাক্কা দিয়েছে সে নীল মাটি থেকে ওঠার আগে দৌড়ে চলে যায়। নীল একজনের কলার ধরে দাঁড় করায়। কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছিস কেন? ভাই, সামনে রাজীবের ছেলে পেলে যাকে সামনে পাচ্ছে তাকেই পিটাচ্ছে, তাই ভয়ে দৌড়ে পালাতে হচ্ছে। নীল মুচকি হেসে ছেড়ে দেয় লোকটাকে। আবারও বাইকে উঠে লম্বা হয়ে শুয়ে আরেকটা সিগারেট জ্বালায়। সিগারেট টেনেই যাচ্ছে নীল। হঠাৎ সব হইচই বন্ধ। নীল বাইক থেকে নেমে চলে যায় বাসায়। জেলখানার 14 শিকের ভিতরে 1 বছর ধরে আটকা পড়ে আছে রাজীব। সে বাহিরে থাকলে যেমন, জেলখানার ভিতরে থাকলেও একই। আসাদ কোথায়? তাকে খুঁজে পেয়েছিস? না ভাই। ভাই, আসাদকে মেরে ফেলেছে। কি? কে মেরেছে? ভাই, আগুন। আগুন নাম শুনেই রাজীব আটকে ওঠে। চারদিকে চেয়ে বলে, আগুনকে দেখেছিস তোরা? না ভাই, সে নিজেই আমাদেরকে জানিয়েছে, সামনাসামনি হয় নাই। আগুন আমার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি তাকে দেখে নেব, তোরা যা এখন। জি ভাই। কলেজ থেকে বাসায় ফিরবে বলে কলেজের বারান্দা থেকে পা ফেলে মাটিতে। এক পা এগোতেই সামনে এক ছেলে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। কি চাই? সামনে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? নলক, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে হাঁটতে চাই। বাকিটা জীবন হবে কি আমার মনের রানী। তুই আমাকে চিনিস? হ্যাঁ, আমি কে জানিস? মেরে একদম শেষ করে দিব। যা সামনে থেকে। নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? আসছে ভালোবাসতে। নেক্সট টাইম সামনে আসলে হাত পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দেব। নলক চলে যায় কলেজের বাহিরে, সাথে তার 2 বান্ধবী মিম আর তিশা। কি রে নকুল, তুই কি কাউকে পছন্দ করিস নাকি? তোরা আমার সাথে কতদিন ধরে আসিস? সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা। তাহলে এই কথা বললি কেন? আমার সব কথা তোদেরকে বলি, আমার সব কিছু তোরা জানিস। বুঝলাম, কিন্তু তুই কাউকে পাত্তা দিচ্ছিস না তাই বললাম। কাউকে পছন্দ করিস কিনা? পছন্দ করলেই তো কাউকে পাত্তা দেয় না মেয়েরা, আর পছন্দ না থাকলেই প্রথম প্রপোজে রাজি হয়ে যায়। না, আমি কাউকে পছন্দ করি না। এসব কথা বলতে বলতে নলক বাসায় চলে যায়। তার বান্ধবীদের বাসা তাদের বাসার সাথে। টিভি রুমে বসে আছে নীলের পরিবার। নীলের বাবা শফিক চৌধুরী চেয়ে আছে নীলের দিকে। নীলের বোন মায়া নীলকে কুনি দিয়ে আস্তে করে ধাক্কা দেয়। নীল মায়ার দিকে তাকায়। মায়া চোখ দিয়ে বুঝিয়ে দেয় তার বাবা চেয়ে আছে তার দিকে। কি হয়েছে বাবা, এভাবে চেয়ে আছো কেন? তুই আমার কথা শুনিস না কেন? কত করে বলি আমার অফিসটা দেখ একটু। আমি আর কত দেখব? বয়স তো কমে আসছে আমার। বাবা, ফালতু কথা বলবে না। আমি অফিসে বসতে পারবো না। এই লাস্ট বার বলে দিচ্ছি, নেক্সট টাইম আমাকে অফিসের কথা বলবে না। নীল ঘুরে তাকায় তার বাবার দিকে। নীল বসা থেকে উঠে চলে যায় রুমে। মায়া তার বাবার দিকে চোখ বড় করে তাকায়। মায়া তার ভাই নীলকে খুব ভালোবাসে। নীলের মন খারাপের কারণ যেই হয় তার সাথে একদিন কথা বলে না মায়া। ভাই বোনের ভালোবাসা কেমন হয় তা আপনারা হয়তো জানেন। রাত 10টা বেজে 57 চারদিকে বিদঘুটে অন্ধকার। শীতের রাত, কুয়াশার সামনে কিছুই দেখা যাচ্ছে না। গাছের পাতা থেকে কুয়াশায় জমে থাকা ফোঁটা পানি মাটিতে পড়ছে। মাঝে মাঝে মানুষের গায়েও পড়ে। মুখ ভর্তি দাড়ি। মধ্যবয়স্ক একটা লোক রেল স্টেশনের ছাউনির নিচে গিয়ে বসে। আস্তে আস্তে
রাস্তাঘাট মানুষ ছাড়া হয়ে যাচ্ছে, রেল স্টেশনটাও খালি হয়ে যাচ্ছে। রেল স্টেশন মধ্যবয়স্ক লোকটা বসা থেকে উঠে আর একটু হেঁটে যায় সামনে গিয়ে একটা ছোট ঘরে ঢুকে একটু পরে বের হয়। কালো প্যান্ট, কালো জ্যাকেট, মাথায় লম্বা টুপি, পিছনে তলোয়ারের খোসা, কোমরের বাম পাশে আছে পিস্তল গুজে রাখা। হেঁটে হেঁটে চলে যায় রেল স্টেশনের পিছনের জঙ্গলে। একটু দূরেই দেখা যাচ্ছে ড্রাগের কারবার হচ্ছে। মধ্যবয়স্ক লোকটা একটু হেঁটে সামনে গিয়ে পিছন থেকে তলোয়ার বের করে ডান হাতে নিয়ে দাঁড়ায়। এত কারবার কার জন্য রে? এই তুই কে? আগুন। আগুন নাম শুনেই ছেলেগুলা 5 কদম পিছিয়ে যায়। ট্রাকের সামনে থাকা সাজিদ এসে বলে, কিরে, কে আছে? বস আগুন। আগুন, তুই এখানে? যাক, তাহলে অবশেষে সামনাসামনি হইলই। তুই হয়তো এটা জানিস যে আগুন যার সামনে যায় সে বেঁচে থাকে না। আর আমি কতবার বলেছি আমার শহরে ড্রাগসের কারবার করবি না। দেখ, ভালো করে বলি, এখান থেকে চলে যা। না গেলে কি করবি? মেরে ফেলবো, মেরে মাটিতে পুঁতে ফেলবো। তাই নাকি? অনেক হাসতে মন চাচ্ছে। ওকে আয়। শালা সোজা আঙ্গুল দিয়ে ঘি ওঠে না। এই আগুনের নাম এই শহর থেকে মুছে দে, দেখি সে কত বড় গ্যাংস্টার হয়েছে। সব ছেলে বক্স থেকে হকি, চাকু, বড় বড় ছুরি নিয়ে এগিয়ে আসে আগুনকে মারতে। আগুন তার তলোয়ার দিয়ে সব কয়টাকে 2 ভাগ করে দেয়। সব কয়টার শরীরের খণ্ড পড়ে থাকে মাটিতে। কিরে, মারবি না? শহর থেকে আগুনের নাম মুছবি না? আয়। তুই এটা করে একদম ভালো করলি না, এর ফল তুই পাবি। এর আগে তুই পৃথিবী থাকবি না। চলে যা সোজা উপরে। আগুন বাম পাশের কোমর থেকে পিস্তল বের করে সাজিদের কপাল বরাবর গুলি করে দেয়। সাজিদের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। আগুন পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। ডোরেমন, ড্রাগসগুলো গোডাউনে তুলে রাখ আর প্রতিদিন নিউজে ছড়িয়ে দে। ওকে, তার আগে বল তোর বাসার কথা জানিস তুই? কি হয়েছে? তুই তোর ওই ফোন বন্ধ করে রাখছিস কেন? তোর বাবা মা কল দিচ্ছে তোকে, তোকে ফোনে না পেয়ে আমাকে ফোন দিচ্ছে। ওকে, তোকে যা বলছি তাই কর। আগুন কল কেটে দেয়। সামনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ছোট ঘরে ঢোকে। একটু পর আবার বের হয়। একটা সিগারেট জ্বালিয়ে রাস্তা দিয়ে হাঁটা ধরে। ব্রেকিং নিউজ, কাল রাত 11টায় রেল স্টেশনের পেছনে ড্রাগের কারবার করতে যাওয়ায় 12 জনকে খুব ভয়ানকভাবে খুন করা হয়। এটাও জানা গেছে যে সে 12 জনের মাঝে রাজীবের ছেলে সাজিদও আছে। কে মেরেছে তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার নাম জানা গেছে। দেশের নাম্বার 1 গ্যাংস্টার দ্য কিলার আগুন, যার নাম শুনলেই পুরো শহর আতঙ্কে কেঁপে ওঠে, অথচ তাকে কেউ দেখেনি। সাথেই থাকুন পরবর্তী নিউজের জন্য। আগুন নাম শুনে যারা টিভিতে এই নিউজটা দেখছে ভয়ে টিভিটাও বন্ধ করে দেয়। আগুন নামটাই আতঙ্কের। আগুনকে কেউ দেখেনি, নাম শুনে সবাই ভয়ে চুপ হয়ে যায়। না, এ হতে পারে না। আমার ভাই মরতে পারে না। ভাইয়া, ওর তুই ভাইয়া, আমি আসছি, ওর ভাইয়া। চিত্রা ম্যাডাম, আপনি শান্ত হন। তার আগে বল, আমার ভাইকে কে মেরেছে? কার এত বড় সাহস? আমি তাকে 2 খণ্ড করে রাস্তার কুকুরকে খাওয়াবো। বল। ম্যাডাম, আগুন মেরেছে। তোরা দেখেছিস আগুনকে? না ম্যাডাম, কিন্তু সে আমাদের আশেপাশে থাকে। বাবাকে বের করার ব্যবস্থা কর। আজকের ভিতরে বাবাকে আমি বাসায় দেখতে চাই। জি ম্যাডাম। রাজীব 14 শিকের ভিতরে চোখে পানি নিয়ে বসে আছে। ভাই, 10 কোটি টাকা ড্রাগস আগুনের কাছে চলে গেছে। আর তার চেয়ে বড় কথা, ছোট সাহেবকে আগুন মেরেছে। তার কিছু ক্লু আমরা পেয়েছি। রাজীব নিচে চেয়ে চোখের পানি মুছে উপরের দিকে তাকিয়ে বলে, কি ক্লু পেয়েছিস বল? আর এই মুহূর্তে আমি এখান থেকে বের হতে চাই। ওকে ভাই। আর ভাই, আগুন শব্দ ভেসে আছে, তার একটা পরিবারও আছে। বাবা। রাজীব বাবা ডাক শুনে সামনে তাকায়, দেখে তার মেয়ে চিত্রা দাঁড়িয়ে আছে, চোখে পানি। আয় মা। বাবা, আমি আগুনের লাশ দেখতে চাই। আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বাবা, আমার ভাই আর আসবে না আমার কাছে। কাঁদিস না মা, এর শাস্তি খুব ভয়ানক ভাবেই দেবো আগুনকে। উকিল সাহেব,
আমি বাইরে গেলাম, আমার বাবাকে 2 মিনিটের ভিতরে এই শিকের বাইরে দেখতে চাই। জি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, 2 মিনিটের আগেই আপনার বাবা বাইরে চলে যাবে। চিত্রা চলে যায় বাহিরে। উকিল কাগজপত্র রেডি করে অফিসারদের কাছে দেয়। রাজীব বের হয়ে যায় জেল কারাগার থেকে। চল মা, যাওয়া যাক। বাবা, আমি আমার ভাইকে আর ফিরে পাবো না। বাবা, আমি আমার ভাইয়ের খুনের প্রতিশোধ চাই, চাই আগুনের লাশ। এটাই হবে মা, সে আমার ছেলেকে মেরেছে। সে যেই কোনো বড়তেই থাকুক না কেন, তাকে খুঁজে বের করবই। রাজীব আর তার মেয়ে চলে যায় বাসায়। সিগারেট মুখে নিয়ে কলেজের মাঠে বসে আছে নীল। সবাই চেয়ে আছে তার দিকে, থাকবেই। একটা শিক্ষা প্রতিষ্ঠানে বসে বসে সিগারেট খাওয়াটা খুব বাজে দেখায়। দূর থেকে নীলের সিগারেট খাওয়ার ব্যাপারটা একজন খেয়াল করে। সে দৌড়ে এসে নীলের মুখ থেকে সিগারেট ফেলে ঠাস করে একটা চর বসিয়ে দেয় নীলের গালে। নীলের চোখ রাগে লাল হয়ে যায়। দাঁড়িয়ে যায় নীল। দাঁড়িয়ে উপরে তাকে দেখার চেষ্টা করে কে তাকে চর দিয়েছে। তার মুখের দিকে তাকিয়ে নীল পুরাই টাসকি। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সিগারেট খাওয়ার পারমিশন কে দিয়েছে আপনাকে? হ্যাঁ, দেখে মনে হচ্ছে বখাটের মাস্টার। আর কলেজের ভিতর সিগারেট খেতে আপনার লজ্জা করে না? নীলের কোনো হুঁশ নেই। মেয়েটা কি বলে যাচ্ছে তা নীলের কান দিয়ে ঢোকেই না। নীল এক ধারে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এত সুন্দর মেয়ে হয়তো নীল আগেই দেখেছে। খুব চেনা একটা মানুষ। ঠোঁটগুলা চিকন, চোখের পাতাগুলো পাতলা, জোর ভ্রু একদম ফাটাফাটি। নীলের আকর্ষণ মেয়েটার ঠোঁটে। এই যে মিস্টার, কি বলছি শুনেছেন নাকি আর একটা দিতে হবে? সুন্দর। কি রে নকুল, ছেলেটাকে চর মারলি, ছেলেটা বলে সুন্দর? এই কি বলছেন? হ্যাঁ, এই যে মিস্টার। নীল গালে হাত দিয়ে চলে যায় অন্য পাশের সিমেন্ট দিয়ে বানানো বসার জায়গায়। উপরে বকুল ফুলের গাছ। নীল গাল হাত এখনো বসে আছে। কিছু বুঝলাম না। আমিও কিছুই বুঝলাম না। তোরা কিছুই বুঝিস নাই, মনে হয় আমি বুঝেছি। বল, কি বুঝলি? ছেলেটা তোকে দেখে ক্র্যাশ খাইছে। মিম, তুই একদম ঠিক বলেছিস। নকলকে দেখে ছেলেটা কেমন জানি নীরব হয়ে গেল। এই তোরা কি বলছিস? হ্যাঁ, দেখ কি করি আমি। নোলক আবারও নীলের সামনে গিয়ে দাঁড়ায়। নীল গালে হাত দিয়ে নিচে তাকিয়ে আছে। চেনা মানুষের নরম হাতের ছোঁয়া এতটা অদ্ভুত হয় কিভাবে আমার জানা নেই, কিন্তু মেয়েটাকে দেখে খুবই ভালো লাগে। চিকন ঠোঁটের মধুর রস খুবই ভালো হবে। নীল এসব কথা ভাবতে ভাবতে উঠে দাঁড়াতে চাইলে আবারও সামনে সেই মেয়েটা। সমস্যা কি আপনার? হ্যাঁ, কিছু জিজ্ঞেস করলাম আর আপনি চলে আসলেন কেন? ভালো লাগছে তাই চলে আসছি। আর বেশিক্ষণ থাকলে তোমাকে কিস করে ফেলতাম। কি এত বড় সাহস তোর? তুই আমাকে চিনিস? আমি কে? তোকে আজকে মেরেই ফেলবো। নোলক এই কথা বলে হাত দিয়ে থাপ্পড় দিতে যাবে। এর মধ্যে নীল এক দৌড়ে গেটের বাহিরে চলে যায়। বাবা গো, মেয়েটা দেখি আগের মতোই রাগ বেশি। আল্লাহ বাঁচাইছে। সামনে থাকলে থাপ্পড়ে আমাকে শেষ করে দিত। কিন্তু মেয়েটা এত সুন্দর হলো কিভাবে? আগে তো এমন ছিল না। ইস, মন চাই কিস করে বসি। শয়তান ছেলে, আর একদিন পাই পরে তোর খবর বানাবো আমি। এই মিম, চল, ক্লাসের সময় হয়ে গেছে। ছেলেটা কিন্তু সেই হট রে। এখনকার মেয়েরা হট ছেলে খোঁজে। এক কাজ কর, এই ছেলের সাথে তুই প্রেম কর। তিশা, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি করব এই বাদর লুচুর সাথে প্রেম? আরে লুচু ছেলেই ভালো, এক্সটেন্ডেড বেশি থাকে। চুপ কর, ক্লাসে চল। রাত 10:15। রাস্তাঘাটে মানুষ নেই, আছে শুধু পথশিশু। রাস্তার পাশে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ে, আবার কারো চাদর নেই, মাটিতেই ঘুঁটি মেরে ঘুমিয়ে পড়ে। তখন মশার মেলা বয়ে যায় তাদের উপর দিয়ে। এই শহরে ভালো মানুষের খুব অভাব, খারাপ মানুষের মেলা এই শহরে। কারো জন্ম পতিতালয়ে, আবার কারো জন্ম রাস্তায়। আগুন এসব ভাবে আর রাস্তা দিয়ে হাঁটে। হুট করে 3 থেকে 4 বাইক এসে দাঁড়ায় তার সামনে। হুড়হুড় করে বাইক থেকে 7-8 জন নেমে আগুনের সামনে দাঁড়ায়। আগুন বলে, নবিতা, তুই এখানে কেন এত রাতে?
ডোরেমন কই আমার? এই রাতে তাকে খুব দরকার আমার। তাই নাকি? এত কিসের দরকার? অনেক দরকার, সেটা তুমি বুঝবা না। জীবনে প্রেম ভালোবাসা তো করো নাই, করলে বুঝতা। প্রেমে পড়ে গেছি। এই আগুন ভাই কি বলে শুন সবাই, সে নাকি প্রেমে পড়েছে। তা ভাই, কার প্রেমে পড়লি তুই? সেই অচেনার উপরে গোপন সূত্রে প্রেমে পড়েছি। কি তাকে খুঁজে পেয়েছিস? এখন বুঝবা প্রেমের জ্বালা কেমন। আমার মাঝে মাঝে প্রেমের জ্বালাটা বোঝার দরকার নাই। নবিতাতে আকর্ষণ, ঠোঁটের আকর্ষণ, এই মিলিয়ে আমার প্রেম হবে। আমি ভালোবাসতে জানি না। সেটা জানি, অনেকেরই অনেক স্বভাব। তোর নেশার চিকনা ঠোঁটে। চল ক্লাবে যাব সবাই মিলে। আগে বল আমার ডোরেমন কই? তার ফোন বন্ধ কেন? এখন ফোন খোলা আছে, কল দিয়ে বল ক্লাবে চলে আসবে। নবিতা ডোরম্যানকে কল দেয়, দিয়ে বলে ক্লাবে আসতে। ডোরম্যান চলে যায় ক্লাবে, আর তারা বাইকে করে চলে যায় ক্লাবে। কমিশনার শাফিদ হাসান বসে আছে থানার মেইন অফিসে। খুব নিখুঁতভাবে আগুনের তদন্ত চলে। শাফিদ হাসান ভাবে একটা মানুষ দেখা না দিয়ে অন্ধকারে কিভাবে এতটা পাওয়ারফুল হতে পারে, যার নাম শুনলে রাস্তার পাগলটাও ভয় কেঁপে ওঠে। গোপন সূত্রে তার কি এমন আছে যে তাকে এতটা সাপোর্ট দিচ্ছে? স্যার আসতে পারি? তুষার আসো। স্যার আপনাকে চিন্তিত মনে হচ্ছে, আপনি কি কোনো কারণে চিন্তিত? আগুনের ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত। স্যার কিছু তথ্য পেয়েছি। হ্যাঁ বলো। যাদেরকে মারা হয়েছে তাদের ড্রাগসগুলো সব আগুনের কাছে আছে, কিন্তু তাকে পাওয়ার কিছু তথ্য আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে করা যায়? তাকে তো কেউ দেখে নাই। আমাদের মেন টিমকে দিয়ে তদন্ত করা দরকার। আমাকে একটু একা থাকতে দাও। তুষার বের হয়ে যায়। শাফিদ হাসান চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। খারাপ মানুষের অস্তিত্ব পাওয়া যায় না আগুনের কাছে। আমি একটা বিষয় বুঝি না, সে অন্ধকার থেকে এসব করছে কেন? এর রহস্য কি? কি হতে পারে এর পিছনে? ঘুম মানুষের খুব আরাম একটা জিনিস। বিভোর ঘুমের মাঝে কেউ যদি ডাক দেয়, উঠতে মন চায় না, তখন লাগে সবচেয়ে বেশি অলস। নীল ঘুমিয়ে আছে। মায়া নীলের রুমে এসে ডাক দেয়, ভাইয়া, এই ভাইয়া উঠ, কলেজে যাবি না? নীলের কোনো হুঁশ নেই, সে তো বিভোর ঘুমে আচ্ছন্ন। মায়া মগে করে পানি এনে ঢেলে দেয় নীলের শরীরের উপর। নীল এক লাফে বিছানা থেকে উঠে ঘুম চোখে বলে, এটা কি করলি তুই? পানি দিলি কেন? তোকে কখন থেকে ডেকে যাচ্ছি, উঠছিস না কেন? তাই পানি দিয়েছি। তাই বলে পানি দিতে হবে? হ্যাঁ দিতে হবে। এখন এত কথা না বলে রেডি হয়ে নিচে আয়, খেয়ে কলেজে যাবি। তুই যা, আমি আসছি। মায়া রুম থেকে বের হয়ে যায়। নীল ফ্রেশ হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে নামে। গিয়ে খাবার টেবিলে বসতেই তার মা বলে, কিরে তুই ব্যাগ নিয়ে কোথায় যাবি? কেন মা, কলেজে যাব। কি তুই আজকাল ব্যাগ নিয়ে কলেজে যাস? আমি তো জানতাম তুই কলেজে যাস ঘোরার জন্য। দেখো মা, এত কথা বলিও না, খেতে দাও। ভাইয়া, তুই কলেজ থেকে আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবি। আমি পারবো না। কি তুই পারবি না? মা খাবার দিবে না তুমি, সে আজকে না খেয়েই কলেজে যাবে। এই যা, কলেজে যা তুই। মা, তোমার মেয়ে কিন্তু বেশি বেশি করতেছে, কিছু বলো তোমার মেয়েকে। এই মা কি বলবে রে? আমি যা বলছি তাই হবে। ওকে, আসার সময় ফুচকা নিয়ে আসবো, এখন খেতে দে। এই তো চান্দু ভাই আমার লাইনে আসছো। নীল খেয়ে বাসা থেকে বের হয় কলেজের উদ্দেশ্যে। ভাই বোনের ঝগড়া খুব মারাত্মক হয়, আবার মিলতেও বেশি টাইম লাগে না। এখন ঝগড়া, একটু পরে আবার হাসাহাসি। নীল বাইক নিয়ে কলেজের পথে চালাতে থাকে। একটু দূরে গিয়ে বাইক দাঁড় করায়, দোকান থেকে সিগারেট নিয়ে জ্বালায়, আবার বাইকে গিয়ে বসতে যাবে। এই মুহূর্তে একটা প্রাইভেট কার এসে কাঁধের চাকা নামিয়ে দেয়, আর সেই কাঁটা ছিটকে গিয়ে নীলের বাইকে লেপটে দেয়। নীলের গায়েও কিছুটা ছিটকে যায়। নীল রেগে বলে, ওই শালা গাধার বাচ্চা, গাড়ি দেখে শুনে চালাতে পারিস না? দিলি তো আমার সবটা শেষ করে।
নীলের এই কথা শুনে গাড়ি আবার পিছনে ব্যাক করে। নীল গাড়ির সামনে এগিয়ে যায়। ড্রাইভার সিটে বসে থাকা মেয়েকে দেখে নীল অবাক। এই তো সেই মেয়েটা, এখন কি হবে? আবার থাপ্পড় খেতে হবে? দৌড় দিব? না না, আমার বাইক আছে এখানে। ও তুই, যাক তোকে পেয়েছি। কি বললি একটু আগে? আর ওই দিন কলেজে কি বলেছিস? আজকে তোর খবর আছে। দেখেন, এটা পাবলিক প্লেস, এখানে কোনো সিক্রেট করবেন না। ওরে বাবা লে, মুখে আবার ভারী কথা। এই মিম, দিশা দেখ কি বলে। দেখ নকুল, এটা পাবলিক জায়গা, এখানে কিছু বলিস না। তুই চুপ থাক তো। এইদিকে আয়, আজকে তোর খবর আছে। নীল মুচকি হেসে সামনে যায়, হাতের সিগারেট হাতেই। নোলক হাতের দিকে খেয়াল করে বলে, এই তোর হাতে কি দেখি? ধোঁয়া বের হচ্ছে কেন? নীল সিগারেট দেখায়। নোলক সিগারেট দেখে চোখ বড় বড় করে তাকায় নীলের দিকে। আমি মনে করেছি আমার থাপ্পড় খেয়ে সিগারেট ছেড়ে দিবি, এখন দেখি আবারও সিগারেট হাতে তোর। এটাই আমার সব, সিগারেট না গেলে মাথা ঠিক থাকে না। আর ওই দিনের জন্য সরি। এই নকুল, ছেলেকে সরি বলছে, এখন ছেড়ে দে, কলেজে লেট হয়ে যাচ্ছে। আজকের জন্য ছেড়ে দিলাম, নেক্সট টাইম যদি আবার বেয়াদবি করিস তাহলে তোর খবর আছে। নোলক চলে যায় গাড়ি করে। নীল মুচকি হেসে সিগারেট টান দেয়। কি মনে করে যেন নীল জোরে হেসে দেয়, হয়তো কোনো রহস্যের হাসি। বস, চিত্রা ম্যাডাম না খেয়ে শুয়ে আছে, কাল থেকে কিছুই মুখে দেয়নি। কি, আমাকে আগে বললি না কেন? তোরা একটা কাজ করতে পারিস না? রাজীব তাড়াতাড়ি তার মেয়ের রুমে যায়, গিয়ে দেখে বালিশে মুখ গুজে শুয়ে আছে। রাজীব গিয়ে তার মেয়ের পাশে বসে। বাবা, কেন আসছো? তুই নাকি কাল থেকে কিছুই খাসনি? বাবা, খেতে ইচ্ছে করছে না। 2 দিন আগে আমার ভাই ছিল, কত সুন্দর করে আমাকে খাইয়ে দিত, কিন্তু আজ আর নেই। বাবা, আমার ভাইয়ের খুনের প্রতিশোধ চাই, খুব ভয়ানক ভাবে মারতে চাই তাকে। তুই চিন্তা করিস না, আমাদের লোক তাকেই খুঁজছে। তাকে পেলে এমন ভাবে মারবো, কবরের মাটিও ওর লাশ দেখে ভয় পাবে। এখন ওঠ, খাবি, না খেলে অসুস্থ হয়ে পড়বি তুই। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রাজীব চলে যায় চিত্রার রুম থেকে। চিত্রা ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে বসে। রাজীব ভাতের প্লেট হাতে বসে আছে। চিত্রাকে নিজের হাতে খাইয়ে দেয় তার বাবা রাজীব। শাফিদ হাসান কাগজ হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর একটু পর পর চায়ের কাপে চুমুক দেয়। কাপের চা শেষ হলে টেবিলে রেখে 2 হাতে কাগজগুলো ভালো করে ধরে দেখে। হঠাৎ কাগজের মাঝে একটা ছবির দিকে শাফিদ হাসানের চোখ পড়ে। সে ছবিতে হাত বলি মুচকে হেসে দেয় শাফিদ হাসান। হুট করে তার মেয়ে নোলক এসে বলে, বাবা কি করো সারাদিন? কলেজ থেকে এসে দেখতেছি তুমি কাগজ নিয়ে পড়ে আছো। তুই বুঝবি না মা, আগুনের নাম শুনেছিস তুই? হ্যাঁ শুনেছি, সে তো ভয়ানক মানুষ, আর আমার কাছে এসব ভয়ানক টয়ানক চলে না, এসব পকেটে রাখি আমি। শাফিদ তার মেয়ে নোলকের কথা শুনে হেসে ওঠে। হাসার কথা বলেছে তাই হেসেছে। নোলক বলে, বাবা তুমি হাসছো কেন? এই আগুনের বেল আছে আমার কাছে, ব্যাটাকে পেলে এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। এবার হাসি আসলেও অনেক কষ্টে হাসিটা চেপে রাখে। শাফিদ হাসান বলে, কলেজ থেকে এসে খেয়েছিস? না, আমি তোমাকে ছাড়া খাই না, তুমি তো জানোই। মা মারা যাবার পর তুমিই তোমার সব। হয়েছে আমার রাজকন্যা, চলো খাবো। রাত 11:21। ক্লাবে বসে আছে আগুন, তার পাশে অনেক ছেলে পেলে। ডোরমেন আর নবিতা চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আগুন বলে, ডোরেমন, এবার উঠতে হবে। হ্যাঁ চল যাওয়া যাক, নবিতা চলো। নবিতা আর ডোরমেন চলে যায় অন্য রাস্তা দিয়ে। আগুন রাস্তা দিয়ে হাঁটে, হাতে বিয়ারের বোতল, এক চিপ করে খাচ্ছে আর রাস্তা দিয়ে হাঁটছে। আকাশটা কালো হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বলার সাথে সাথেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়। আগুন দৌড়ে গিয়ে ছাউনির নিচে বসে। বিয়ার শেষ করে কিক মেরে ফেলে দেয় পানিতে ভেজা রাস্তায়। মাথার চুলগুলো হাতে নাড়া দেয়। টেবিলে বসতে যাবে, হুট করে ভেজা শরীরে কেউ ছাউনির নিচে এসে দাঁড়ায়। আগুন তা খেয়াল করেও খেয়ালে মন দেয়নি। নোলক অবাক চোখে বলে, এই তুই এখানে আর এত রাতে বাইরে কি? হ্যাঁ,
আগুন পাশে চেয়েই অবাক। ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে নোলক। ভেজার কারণে শরীরের কাপড় শরীরের সাথে লেগে আছে। ঠোঁটে জমে আছে বৃষ্টির হালকা পানি। চোখের কাজে লেপ্টে আছে। আগুন এক অদ্ভুত অনুভূতিতে হারিয়ে যায়। কি হলো, কথা বলছিস না কেন? আপনি এত রাতে বাইরে কেন? আর ভালো মেয়েরা তো এত রাতের বাইরে থাকে না। আমি বাইরে বের হই না, আর খালার বাসায় গিয়েছিলাম, আস্তে আস্তে লেট হয়ে গেল। আর তুই এত রাতে বাইরে কেন? আমি ছেলে মানুষ, বাইরে থাকলে প্রবলেম নাই। আর আপনি আমাকে তুই করে বললেন কেন? এমনি বলি, তুই করেই বলি আমি। ভেজে কাপড় আপনাকে খুব সুন্দর লাগছে, একদম হটি গার্ল। কিছু বললি? কই না তো, বলছি আপনি অনেক সুন্দর। তাই নাকি? কই, আমি তো জানি না আমি সুন্দর। আমার চোখে আপনি অনেক সুন্দর। তুই তো লুচু, তাই তোর চোখে আমি সুন্দর। লুচুই ভালো। চলেন, বৃষ্টি কমে গেছে। কোন দিকে যাবি? এদিক দিয়েই যাই আমি। চল, আমিও এদিক দিয়েই যাব। তারা দুজন ছাউনির নিচ থেকে বের হয় রাস্তায়। হাঁটতে থাকে দুজন। আগুন নিচে চেয়ে হাঁটে, নোলক সামনে চেয়ে আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নোলক। তোর নাম কি? আমার নাম নীল। খুব সুন্দর নাম। আচ্ছা, আমরা তো একসাথেই পড়ি, আমরা কি বন্ধু হতে পারি? না, তুই লুচু, তোর সাথে বন্ধু হওয়া যাবে না। ওকে, হতে হবে না। নীলের মুখ গোমরা হয়ে যায়। ভিতরে রাজ্যের হাসি, যে হাসি কেউ শুনতে পায় না। আমার ফাঁদে তোকে পড়তে হবে নোলক, যার জন্য এত কিছু তার আশেপাশে না থাকার কোনো মানেই হয় না। নিজের চেহারা গোপনে রেখেছিস। হ্যাঁ ইশরাত, বল। কোথায় তুই? কেন, বাসায়। এক্ষুনি চলে আয় ক্লাবে, জরুরি কিছু কথা আছে। ওকে। 20 মিনিট পরে ক্লাবে চলে আসে সে অচেনা মেয়েটা। পিস্তল হাতে চেয়ারে বসে আছে সেই কলে কথা বলা স্টার্ট মেয়েটা। অচেনা মেয়ে বলে, কি হয়েছে, এত জরুরি তলব কেন? আর দেখে মনে হচ্ছে রেগে আছিস। হ্যাঁ, রেগে আছি। আর কতদিন? হ্যাঁ, তুই এভাবে কেন থাকিস? আর তাকে খুঁজে বের কর। আমি তাকে খুঁজে পেয়েছি, প্রথমবার বেঁচে গেছে, এবার আর না। আর এত উত্তেজিত হলে হবে না। আমার মাথা গরম হলে তোকে আমি শেষ করতে 2 বার ভাববো না, কথাটা মনে রাখিস। এই কথা শুনে ইস্টাত নামে মেয়েটা ভয় পায়, ঠোঁট কাঁপিয়ে বলে, আমি গেলাম, আমাকে বিরক্ত করবি না। আর বিষাদকে বলে দিবি আমার শিকারের পিছু যেন ছেড়ে দেয়, না হলে তার পিছনে পিস্তলের নল ঠেকিয়ে শুট করে দেব। ওকে। অচেনা মেয়েটা চলে যায় ক্লাব থেকে। বাইকে বসে কাকে যেন কল দেয়। হ্যাঁ বলো আপু। কড়াভাবে নজর রাখবি, আর তার বাসার আশেপাশেই থাকবি। ওকে আপু, তুমি কোনো চিন্তা করো না। কথার উত্তরের অপেক্ষা না করে কল কেটে দেয় আর বাইক নিয়ে চলে যায় বাসায়। ভালোবাসা আর শত্রুতা দুটোই মানুষকে ভয় পাইয়ে দেয়। ভালোবাসার ভয় কারণ আপন মানুষটা কখন ছেড়ে চলে যায়, আর শত্রুতার ভয় হলো কখন কোন দিক থেকে হামলা করে বসে সেই ভয়। সকালবেলা নীল ঘুম থেকে উঠে চিল্লিয়ে ডাকে তার মাকে। মা, এই মায়া কোথায়? রায়াদের বাসায় গেছে। আর তুই এভাবে চিৎকার করছিস কেন? না মা, প্রতিদিন তো মায়া ডেকে উঠায়, আজ ডাকে নাই তাই জিজ্ঞেস করলাম। যা, ফ্রেশ হয়ে আয়, খেয়ে কলেজে যাবি। মা। সকালবেলা নীলের ঘুম ভাঙে মায়া ডাকে। আজ তা হয়নি, তাই তার মাকে জিজ্ঞেস করে যে মায়া কোথায়। নীল ফ্রেশ হয়ে নিচে নেমে খেয়ে চলে যায়। কলেজে 1 ঘন্টা যাবত মেইন অফিস রুমে বসে আছে শাফিত হাসান। মাথায় একটাই চিন্তা, আগুন আগুন আগুন। বিভোর চিন্তায় মুগ্ধ শাফিত হাসান। হিসাবে হিসাব মিলেও মিলে না। পেপারে ছবি থাকা মানুষটা আজ নম্র ভদ্র এতটা চেঞ্জ হবে আমি ভাবতেও পারিনি। গেমটা খুব সহজে খেলা হয়েছে, আর একটু খেলা বাকি। আর আগুন তাকে খুঁজে বের করতে হবে। এমন কিছু জানে সে যা আমার জন্য খুব ক্ষতিকর হতে পারে। শাফিত হাসান এসব ভাবতে ব্যস্ত। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। নাম্বার না দেখে রিসিভ করতে ওপাশ থেকে বলে, বস, রাজীব জেল থেকে ছাড়া পেয়েছে। খুব সাবধানে, মনে রাখিস বেড়ারও কান আছে, আর আমার মেয়ে যেন ভালো থাকে। জি বস।
শাফিদ হাসান কল কেটে দেয়। মুচকি হাসি হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অফিস রুম থেকে বের হবে, আবার কি মনে করে যেন চেয়ারে গিয়ে বসতেই তুষার এসে বলে, স্যার আসতে পারি? হ্যাঁ তুষার, আসো। স্যার আপনার মেয়ে কলেজে গেঞ্জাম পাকিয়েছে, একটা ছেলেকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। কি বলো এসব? হ্যাঁ স্যার। গাড়ি বের করো, এখনই কলেজে যাব। শাফিদ হাসান তাড়াতাড়ি করে গাড়ি করে চলে যায় কলেজে। এটা করা তো ঠিক হয় নাই নকল। ছেলেটাকে ভালো করে বুঝিয়ে দিলে পারতি। শুধু শুধু এসবের কি দরকার ছিল বল? তুই চুপ থাক, আজকে তাকে মেরেই ফেলতাম শালা বাইন। হুট করে গেট দিয়ে পুলিশের গাড়ি। নোলক দেখে বুঝে গেছে তার বাবা আসছে। সে এগিয়ে যায় তার বাবার কাছে। কি হয়েছে মামুনি? কিছু হয় নাই, তুমি এখানে কেন? কি হয়েছে? আজকে আবার কাকে মেরেছিস? নোলক তার বাবার মুখে এই কথা শুনে তুষারের দিকে রাগী চোখে তাকায়। তুষার শাফিদ হাসানের পেছনে গিয়ে দাঁড়ায়। বল কি হয়েছে? বাবা চলে যাও, তুমি বাসায় কথা হবে তোমার সাথে। শাফিদ হাসান তার মেয়ের কথায় চলে যায়। অন্যদিকে এসব দেখে হাসিতে লুটিয়ে পড়ে অন্য আগুন। খুব কঠিন ভাবে গেম খেলা হচ্ছে দুই বাপ মেয়ে মিলে। সেই গেমটাই আমার জন্য। আমার সাথে গেম খেলে বাপ মেয়ে। আগুন কি করতে পারে সেটা বোঝাবো তোদের দুই বাপ মেয়েকে। ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা এখনো মাথা থেকে যায়নি। চিত্রা বসে আছে বারান্দায়, হাতে চায়ের কাপ। চায়ের চুমুক দিয়ে চায়ের কাপটা ছোট টেবিলে রাখে। টেবিলের একটু দূরে মোবাইলটা রাখা। একটু ঝুঁকে মোবাইলটা হাতে নিয়ে একটা নাম্বারে কল দেয়। ওপাশ থেকে বলে, বলো আপু। আমার বোনের খেয়াল রাখবি ঠিক মতো, আর আগুনকে খোঁজার জন্য মেইন টিম নামিয়ে দে। ওকে আপু, তুমি কোনো চিন্তা করো না। চিত্রা কল কেটে দেয়। আবার চায়ের কাপ হাতে নিয়ে তাতে চুমুক দিতে তার ফোনটা আবার বেজে ওঠে। নাম্বার না দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, মনার খুব শখ হয়েছে তাই না? আমাকে খুঁজে লাভ নাই, আমি তোর সামনে আছি, আর তোর বোন আছে আমার আওতায়। কে তুই, আর এইসব কিভাবে জানিস? সময় হলে জানতে পারবি। অচেনা মানুষটা কল কেটে দেয়। চিন্তায় পড়ে যায় চিত্রা। কে হতে পারে সে, আর এত কিছু কিভাবে জানে সে? কি তার পরিচয়? সে তো অচেনা কেউ হবেই না, চেনা ছাড়া আর কিছুই না। হয়তো গেম খেলতে যাচ্ছে। রাত 8:37। নীল বসে আছে সোফায়, সাথে মায়া। মায়ের হাতে বাদামের ঝুড়ি। নীল হাত দিয়ে অনেকগুলো করে নিচ্ছে, তাই মায়া রেগে যাচ্ছে। মায়া রেগে বলে, তাই তুই এতগুলো করে নিচ্ছিস কেন, আর রাক্ষসের মতো করে মুখ দিয়ে যাচ্ছিস? তোর কি আর আমার সবকিছু নিয়ে তুই এমন করছিস কেন রে? বেশি কথা না বলে এখান থেকে যা, আর রিমোট দে, আমি সিরিয়াল দেখব। না, সিরিয়াল দেখা যাবে না। তে বলছি না, দিব না। তাদের দুই ভাই বোনের ঝগড়া দেখে তার মা বলে, এই তোরা কি শুরু করলি? হ্যাঁ দেখো না মা, তোমার ছেলে রিমোট দেয় না। নীল, রিমোট দিয়ে দে। এই নাও তোমার রিমোট, আমি গেলাম। খেয়ে যা। না মা, ক্ষুধা নাই। রাত 11:55। রাস্তাঘাট মানুষহীন নীরবে পরিণত হয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে বেশ আলোকিত করেছে রাস্তাটা। একটু দূরেই দেখা যাচ্ছে রাতের পরি নিয়ে দামাদামি হচ্ছে এই শহরে। কেউ কারো ভালো চায় না, সবাই তো অন্যেরটা মেরে খেতে চায়। ভালো মানুষ এই দুনিয়ায় নাই। রাতের বেলা রাস্তায় বের হলে রাতের পরীর দেখা পাওয়া যায়। কেউ নিয়ে যায় অন্ধকার গলিতে, আবার কেউ নিয়ে যায় নিজের রুমে। কিন্তু কেউ জানতে চায় না সে কেন রাতের পরী হয়েছে, জানতে চায় না তার জীবনে কি এমন হয়েছে যে সে কেন রাতের পরী। মুখে সিগারেটের বিষাক্ত ধোঁয়া, চোখ দুটো লাল হয়ে আছে। অতীতটাই বারবার মনে পড়ে, ভুলতে পারি না সেই অতীত। পতিতালয়ে জন্ম আমার, কে বাবা কে মা জানি না। পাইনি মায়ের আদর, পাইনি বাবার আদর। অচেনা মানুষের আদর পেয়ে বড় হয়েছি। ভালোবাসার মানুষটাও ধোকা দিয়েছে। ধোকা দেওয়া মানুষগুলোকে বাঁচিয়ে রাখি না আমি। এই শহরের রাজা আমি, আমার রাজ্যে কোনো বেঈমানকে বাঁচিয়ে রাখবো না। আগুন এসব কথা ভাবতে ভাবতে চলে আসে মোড়ে। হঠাৎ একটা গুলি আগুনের কান ঘেঁষে যায়। সাবধান হয়ে যায় আগুন।
ঝোড়ঝাড়ের ভিতরে লুকিয়ে পড়ে। 5 জন লোক রাস্তায় এসে দাঁড়ায়, চারদিকে চোখ বুলিয়ে দেখে, আবার চলে যেতে চাইলে আগুন ঝোড় থেকে বের হয়ে বলে, কিরে, যেই কাজে আসলি সেই কাজ না করে চলে যাচ্ছিস যে? একটা বুলেটের শব্দ শুনে পালিয়েছিস, আর আমরা তো ভাবছি মরেই গেছিস। আগুন মরে গেলে তোদেরকে উপরে পাঠাবে কে? কি বললি তুই? মারবি আমাদেরকে? অনেক হাসি পাচ্ছে রে। তুই তো এখনই শেষ, একটু পরে কুকুর এসে তোর রক্তমাখা লাশটা খুবলে খাবে। কিলার বয়, আগুন কি করতে পারে তোরা হয়তো ভালো করে জানিস। আরে রাখ তো জোকস। হঠাৎ গুলির শব্দ, 5টা বুলেট এসে লাগে সে 5 জনের মাথায়। রাস্তায় পড়ে আছে 5টা লাশ। বেরিয়ে আসে ডোরম্যান সাথে নবিতা। হাত মিলে উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে তারা 3 জন। মনের মতো বন্ধু হলে প্রেমিক প্রেমিকার দরকার হয় না। ল্যাপটপের সামনে বসে আছে ইসরাত, হাতে কফির ছোট্ট মগ। কফির মগে চুমুক দিতে যাবে, টেবিলে রাখা ফোনটা ব্রম করে কেঁপে ওঠে। ইসরাত বুঝতে পারে এসএমএস আসছে। ফোন হাতে নিতেই আবার কল আসে। নাম্বার দেখে রিসিভ করতে ওপাশ থেকে বলে, আপু, বিষাদ ভাইয়াকে খুন করা হয়েছে, সাথে তার বন্ধুদেরও। এই কথা শুনে ইসরাত কেঁপে ওঠে। কি বলবে কথা খুঁজে পায় না। হাতে থাকা ফোনটা কাঁপতে থাকে, হালকাভাবে মুখ দিয়ে বের হয়, ফোন রাখ। ওপাশ থেকে ফোন কেটে দেয়। ইসরাত চিন্তায় পড়ে যায়। শত্রুতার কারণে নিজের ভালোবাসার মানুষটাকেও হারিয়ে ফেললাম কলিজায় থাকা মানুষটাকে। সকালবেলা ঘুম চোখের পাতা খুলে দেখে বাহিরে আলো। ঘরে এসে গেছে। লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে লোক। চিৎকার করে ডাকে তার বাবাকে। বাবা, এই বাবা। কি হয়েছে মা? এভাবে চিৎকার করছিস কেন? এখন কয়টা বাজে আর আমাকে ডাকো নাই কেন? আজকে আমার কলেজের সময় হয়ে গেছে। মা, আমি অফিসের কাজে বিজি ছিলাম, তাই ঢাকতে মনে ছিল না। এখন উঠে খেয়ে চলে যা কলেজে। নোলক তার বাবার কথার উত্তর না দিয়ে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে যায়। শাফিক হাসান টেবিলে বসে আছে। খাবার টেবিলে রুটি রাখা ছিল। নোলক একটা রুটি থেকে একটু রুটি খেয়ে চলে যায় কলেজে। শাফিক হাসান মুচকি হেসে বসা থেকে উঠে চলে যায় নিজের রুমে। প্রতিদিনের মতো আজকেও নীল কলেজের মাঠে বসে সিগারেট খাচ্ছে। কেউ কিছু বলার সাহস পায় না, কারণ নীল কলেজের কাউকে মানে না। সবাই নীলকে ভয় পায়। নীল সিগারেট খেয়েই যাচ্ছে। হুট করে নীলের মুখে থেকে সিগারেট কেড়ে নিয়ে মাটিতে ফেঁকে দেয়। নীল রেগে যায়। সামনে তাকাতেই অবাক, কারণ সামনে নোলক দাঁড়িয়ে আছে। নোলক রাগে চোখে নীলের দিকে তাকিয়ে বলে, তুই আজ থেকে সিগারেট খাবি না। কেন? আমি সিগারেট খেলে আপনার কি? আমার কথার নড়চড় হলে তোর খবর আছে। নোলক চলে যায়। নীল মুচকি হেসে বসা থেকে উঠে আবার দোকানে গিয়ে সিগারেট নিয়ে চালায়। এক টান দিয়ে ভাবে, এত শাসন করতে পারিস তুই? কই, আগে তো এসব ছিল না। জীবনটা শেষ করে দিলি আমার। প্রিয় থেকে শত্রুতে পরিণত হয়েছিস। এক এক করে সবাইকে শেষ করব। নোলক বসে আছে তার বান্ধবীদের সাথে। তার বান্ধবী তিশা বলে, কি রে নলক, রেগে আছিস মনে হচ্ছে? কে বলেছে আমি রেগে আছি? তোকে দেখেই বোঝা যাচ্ছে। আর ওই ছেলের সাথে কি কথা বললি? কিছু না, আমি আজকে ক্লাস করব না, তোরা থাক, আমি একটু বাইরে যাব। ওকে। নোলক গাড়ি নিয়ে চলে যায় কলেজের গেটের বাহিরে। রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে ব্যস্ত নীল। তা দেখে নোলক রেগে গেল। ও এতটা খেয়াল দেয়নি। 1 ঘন্টা পর নোলক ক্লাবে চলে আসে। চেয়ারে বসে আছে ইসরাত। চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে তার। নোলককে দেখে ইসরাত চেয়ার থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমার কলিজাকে মেরে ফেলেছে আগুন, আমি এখন কি করব বল? শান্ত হ, এর প্রতিশোধ পাবি তুই। আগুনকে এমন ভাবে মারবো তার অস্তিত্বটাও রাখবো না। আমার বিষাদ আর নাই, সে আর আমাকে ভালোবাসবে না, পাবো না আমি তাকে। প্লিজ তাকে এনে দাও তোমরা, আমি বিষাদকে ছাড়া বাঁচবো না। দেখ, পাগলামি করিস না, আমার যেতে হবে। আর তুই চিন্তা করিস না, আর উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না বলে দিলাম। নোলক চলে আসে তার বাড়িতে। তার বাবা শাফিক হাসান দেখে নোলকের মুখ কালো হয়ে আছে। বুঝে যায় তার মেয়ের মন খারাপ। রেগে আছে তার মেয়ে। রাত 10টা বেজে 31 মিনিট।
রাস্তার সাইড দিয়ে ড্রাঙ্ক হয়ে হেঁটে যাচ্ছে চিত্রা। গাড়ি নিয়ে এসেছে, কিন্তু গাড়ি এখন প্রয়োজন নেই। হেঁটে যেতে হয়তো তার কাছে ভালোই লাগছে। হুট করে চিত্রার সামনে 7 থেকে 8 জন ছেলে এসে দাঁড়ায়। চিত্রা ড্রাঙ্ক অবস্থায় বলে, কি চাই? সামনে দাঁড়িয়ে আছিস কেন? চিত্রা জুড়ে হেসে দেয়। চিত্রার হাসি দেখে ছেলেগুলো হেসে দেয়। চিত্রা হাসি থামিয়ে বলে, কি রে, তোরা হাসছিস কেন? চিত্রা ঠাস করে চড় দেয় সামনে থাকা ছেলের গালে। ছেলেগুলো রেগে গিয়ে চিত্রাকে জাপটে ধরে। চিত্রা কোমরে হাত দিয়ে দেখে কোমর পিস্তল নেই। হঠাৎ মনে পড়ে যায় পিস্তল তো গাড়িতে। মজা হবে রে, তুলতুলের নরম শরীর, খেলা জমবে মামা। হঠাৎ একটা গুলি এসে লাগে প্রথম ছেলের মাথায়। সে পড়ে যায় পিচের শক্ত রাস্তায়। সাথে থাকা ছেলেগুলো ছেড়ে দেয় চিত্রাকে। আমার শহরের নারীকে অসম্মান করিস? তোদের তো বুকের পাঠা আছে রে। আমি যার সামনে যাই তাকে বাঁচিয়ে রাখি না। এখন তোদের উপর ছেড়ে দিলাম, চলে যাবি নাকি সামনাসামনি হবি আমার? ছেলেগুলো হেসে দেয়। চিত্রা অবাক, এই কণ্ঠটা সে আরো আগে শুনেছে বলে মনে হচ্ছে। 3টা ছেলে সামনে যায়। তলোয়ার আঘাতে পড়ে যায় মাটিতে সে 3 জন ছেলে। অবাক চোখে তাকিয়ে আছে চিত্রা। অন্ধকারে কারো স্পষ্টভাবে সামনে থাকা ছেলের মুখটাও দেখা যাচ্ছে না। বাকি ছেলেগুলো দৌড়ে পালায়। চিত্রা তাদের দৌড়ে যেতে দেখে আবার তাকায় সে ছেলের দিকে। অবাক হয়ে যায় চিত্রা, কারণ ছেলেটা সেখানে নেই, উধাও হয়ে গেছে সে। ঝড়ের গতিতে এসে ঝড়ের গতিতে চলে যায়। চিত্রা ভাবে কি হতে পারে সে। তার কণ্ঠটা আমার এত চেনা লাগছে কেন? কে সে? আগুন? নয়তো হঠাৎ চিত্রার মনে পড়ে যায় সে নিউজের কথা। আগুন যার সামনে যায় সে বেঁচে থাকে না। ওহ শিট, আগুনকে সামনে পেয়েও কিছু করতে পারলাম না। কতদিন পালিয়ে থাকবি? তোকে খুঁজে বের করবই, কিন্তু সে আমাকে বাঁচালো কেন? বাঁচিয়েছি কারণ তোকে আমার নিজের হাতে মারবো বলে। চিত্রা পেছনে তাকিয়ে দেখে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে আগুন। চিলকি দিচ্ছে তলোয়ার। তুই মারবি আমাকে? তো সে সাহস এখনো হয় না রে। এই কিলার বয় আগুন কি করতে পারে পুরো শহর জানে। আজকে তুইও বেঁচে থাকবি না। গেম খেলার এত শক্তদের সব কয়টাকে এক এক করে উপরে পাঠিয়ে দেব। আগুনের কথায় চিত্রা ভয় পায়। কোন সুরে তাকায় আগুনের দিকে। আমার জীবনটা শেষ করেছিস তুই আর তোর বোন। বুকটা ভরা কষ্টে। পারলে তোদের সব কয়টাকে একসাথে শেষ করতে পারি, কিন্তু তা আমি করব না। গেম খেলবো, গেম। গুড বাই, উপরে ভালো থাকিস। দেখ আগুন কোমর থেকে পিস্তল বের করে সোজা শুট করে দেয় চিত্রার কপাল বরাবর। লুটিয়ে পড়ে চিত্রার লাশ। জায়গা থেকে মুচকি হেসে চলে যায় আগুন। শাফিদ হাসান বসে আছে তার মেইন অফিস রুমে। হাতে কাগজ, চোখের নজর কাগজের উপর। হাতের ডান পাশে চায়ের কাপ রাখা। কাগজ থেকে হাত সরিয়ে চায়ের কাপ নিতে যাবে, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতে ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, এই কথা শুনে শাফিদ হাসানের হাত থেকে ফোন পড়ে যায়। চেয়ার থেকে উঠে তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে যায়। বাকি অফিসার সবাই শাফিদ হাসানের তাড়াহুড়া দেখে অবাক হয়ে যায়। এক অফিসার বলে, এই তুষার, স্যারের কি হয়েছে? এভাবে দৌড়ে বের হচ্ছে কেন? শাফিদ হাসান চলে আসে সেই বাড়িতে। চোখে পানি, ঠোঁট কাঁপিয়ে বলে, রাজীব, কে মেরেছে আমার মেয়েকে? আমি জানতে চাই কে মেরেছে। আগুনের নাম শুনে শাফিদ হাসান রেগে যায়। জোরে ঘুষে দেয় সামনে রাখা ছোট টেবিলে। কাচের গ্লাস পড়ে যায় টেবিল থেকে। শাফিদ হাসান রেগে বলে, তোরা কই ছিলি? আমি সেফটির জন্য তোর কাছে রেখেছিলাম আমার মেয়েকে, আর আজকে আমার মেয়ে আর নাই। শাফিদ হাসান তার মেয়ের লাশের পাশে বসে কান্না করতে থাকে। রাজীব অন্যদিকে মুখ ঘুরিয়ে কান্না করতে ব্যস্ত। শাফিদ হাসান পিছনে তাকিয়ে দেখে দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। চোখ দুটো রক্তবরণ হয়ে আছে। শাফিদ হাসান দৌড়ে যায়
তার কাছে মুখ ফুলিয়ে বসে আছে মায়া, অপেক্ষা তার ভাইয়ের জন্য। সে তার ভাইকে ছাড়া খেতে চায় না। তার বাবা শহীদ হাসান তার মেয়ের দিকে চেয়ে বসে আছে। টেবিলে খাবার সাজানো রাখা। অনেক অপেক্ষার পর দরজার কলিং বেল বাজে। মায়া দৌড়ে যায় দরজা খোলার জন্য। দরজা খুলতে সামনে অচেনা দুই মানুষ, আর সেই মানুষের কাঁধে নীল ঝুঁকে আছে। ড্রাঙ্ক অবস্থায় মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া সাথে থাকা দুজন মানুষকে বলে, কি হয়েছে? এভাবে নিয়ে আসছেন কেন আমার ভাইকে? ইনি রাস্তায় পড়েছিলেন, আমার সাথে যে আছে সে নাকি এই বাসায় আসতে দেখেছেন আগে ওনাকে, তাই আমি নিয়ে আসছি। নীলের বাবা মা এসে এসব দেখে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের ছেলের আগের রূপটা হয়তো তাকে ছুঁয়ে গেছে। কাকে যেন লাশ করে এসেছে। নীলের বাবা মা এসব ভাবতে থাকে। মায়া তার ভাইকে নিয়ে রুমে যায়, পা থেকে জুতা খুলে শুয়ে দেয় খাটে। মায়া হালকা ভাবে নীলাকে ডাকে, ভাইয়া এই ভাই আমার দিকে তাকা। নীল তার বোনের দিকে তাকায়, চোখ খুলতে কষ্ট হচ্ছে তার। মায়া বলে, ভাইয়া তুই না আমাকে কথা দিয়েছিস বাজে জিনিস খাবি না, তাহলে আজকে কেন এসব খেয়ে আসছিস? নীল কিছু বলতে যেও বলেনি, চোখ বন্ধ করে দেয়। মায়া তার ভাইয়ের মাথায় হাত দিয়ে চুলগুলো ঠিক করে বের হয়ে যায় নীলের রুম থেকে। শাফিদ হাসান তার মেয়ের লাশের পাশে বসে কান্না করতে থাকে। রাজীব অন্যদিকে মুখ ঘুরিয়ে কান্না করতে ব্যস্ত। শাফিদ হাসান পিছনে তাকিয়ে দেখে দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে, চোখ দুটো রক্ত বরণ হয়ে আছে। শাফিদ হাসান দৌড়ে যায় তার কাছে। নলক, মা রে, তোর বোন আর নেই রে। শাফিদ হাসান এসব বলে কান্না করে মাটিতে বসে পড়ে। নলক দাঁড়িয়ে আছে তার বোনের লাশের দিকে তাকিয়ে। হুট করে বাসা থেকে বের হয়ে যায় নলক। বাহিরে গিয়ে ফোন করে ইস্তাতকে। নলক বল, তুই কোথায় আছিস? আমি তো ক্লাবে আছি। আর কি হয়েছে? তোর গলা এমন লাগছে কেন? কি আমার বোনকে মেরে ফেলছে আগুন। বলি তুই? আমি এক্ষুনি আসছি। নলক দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। সময় তখন রাত 2:12। একটু পরেই ইস্তাত চলে আসে। এসে দেখে নলক কাঁদছে। ইস্তাত নলককে কখনো কাঁদতে দেখেনি। ইশরাত আমার বোন আর নেই রে। বাবা আমার কাছ থেকে আমার বোনকে দূরে রাখতে চেয়েছে। এখন আমার বোন অনেক দূরেই চলে গেছে, আর কখনো আসবে না। দেখ শান্ত হ। আগুনকে কেন বাঁচিয়ে রাখতে চাচ্ছিস তুই? সে তোর সাথে আছে, শেষ করে দে তাকে। তাকে এত সহজে মারবো না। তার কাছ থেকে এক এক করে সব কেড়ে নিব। ভালোবাসার মানুষকে মারা এতটা সহজ না। আমি একদিন হলেও তাকে ভালোবেসেছিলাম। কেড়ে নিব তার পরিবারের সবাইকে। তো দেরি করছিস কেন? শেষ করে দে। মেইন টিমকে নামিয়ে দে। মিশনে যাব খুব শীঘ্রই। গেম খেলা শুরু এখন থেকে। সকালবেলা নীল ঘুমিয়ে আছে তার রুমে। পাশে বসে আছে নলক। নলক নীলকে ছোঁয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সেই সাহসটা সে পাচ্ছে না, কারণ সে তো অপরাধী, বেঈমানি করেছে নীলের সাথে। নীল চোখ খুলে দেখে পাশে বসে আছে নলক। নীল লাফ দিয়ে বিছানায় উঠে বসে। আপনি এখানে কেন? আর আমার বাসার ঠিকানা কোথায় পেয়েছেন? কেন তোর বাসার ঠিকানা আমার খুঁজতে হবে নাকি? আর কয়টা বাজে সেই খেয়াল আছে তোর? কলেজে যাবি নাকি? নীল বিছানা থেকে নেমে নীল নলককে টান মেরে দেয়ালের সাথে ঠেকে গলা চেপে ধরে। এত প্রীতি কই থেকে আসে তোর? আগে কই ছিল এইসব? কেন বেইমানি করলে আমার সাথে? আগুন ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি। ব্যথা পাওয়ার জন্যই ধরেছি। তোর ভাগ্য ভালো তোকে মেরে ফেলেনি। আপন মানুষ হারানোর যন্ত্রণা কেমন এখন বোঝ। তোদের বড় নরপশুদের জন্য ভালোবাসার মানুষেরা শান্তি মতো থাকতে পারে না। মায়া নীলকে ডাকার জন্য তার রুমের দরজার সামনে গিয়ে নীলকে ডেকে দেয়। ভাইয়া উঠেছিস তুই? মায়ের গলার শব্দ শুনে নীল নলকের গলা ছেড়ে দেয়। নলক কেসে ওঠে। নীল তার বোন মায়াকে বলে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। মায়া চলে যায় নিচে। নীল ফ্রেশ হওয়ার জন্য পা বাড়ে ওয়াশরুমে। একটু পরে ফ্রেশ হয়ে বাইরে আসতে নলক নীলকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আগুন, আমাকে মাফ করে দাও। প্লিজ আমার বাসা থেকে বের হয়ে যা। আমি তোর মুখটাও দেখতে চাই না। চলে যা প্লিজ। আর যদি না যাস এখানে তোকে শেষ করে দিব।
নোলক দৌড়ে নীলের বাসা থেকে বের হয়ে যায়। নীলের মা অবাক, সাথে নীলের বোন মায়া। সময় বিকাল 5:14। চেয়ারে বসে আছে শাফিদ হাসান, পাশে রাজীব। একটু দূরে কফি হাতে বসে আছে নোলক। শাফিদ হাসান বলে, রাজীব, তোকে বলি যে করেই হোক আগুনকে খুঁজে বের কর। কথার মাঝখানে নোলক বলে, তার আর দরকার নাই, আমি আগুনকে খুঁজে পেয়েছি। সে আমার কবজায় আছে, সময় হলেই উপরে পাঠিয়ে দিব। তোর কবজায় মানে? সে তো কারো সামনেই থাকে না। বাবা, তুমি এসব জানো না, আর জানার চেষ্টাও করো না। সে আমার খুব চেনা মানুষ। এক সময় সে আমার অনেক আপন মানুষ ছিল। নোলক কথা শেষ করে বসা থেকে উঠে দরজা দিয়ে বাহিরে বের হয়ে যায়। তার বাবা আর তার চাচা রাজীব নোলকের কথা শুনে ভাবনায় পড়ে যায়। আগুনের সাথে নোলকের কিসের সম্পর্ক থাকতে পারে? সে কিভাবে আগুনকে চিনে? অবশ্য রহস্যের কিছু হবে। সময় রাত 10:53। ক্লাবে বসে আছে আগুন, তার পাশে ডোরম্যান নবিতা, হাতে মদের গ্লাস। আগুন ভারী গলায় বলে, চিটটা শেষ, বাকি আরো 2 জন, আর একজনকে তিলে তিলে শেষ করে দিব। কিন্তু 500 কোটি টাকা সাফিদের হাতে, সে তো আইনের সাথে জড়িত আছে। আমি একটা জিনিস বুঝি না, সাফিদ হাসান পুলিশে থেকে কি করে? সেটা বুঝবি আস্তে আস্তে। আর নবিতা, তুই আমার সাথে অ্যাডমিশন নিবি কালকে। আমি কেন অ্যাডমিশন নিব? দেখো, আমি এসব বা অ্যাডমিশন নিতে পারবো না। দেখ, আমি বেশি কথা শুনতে চাই না। নবিতা, আগুন যা বলছে তাই করতে হবে তোমাকে, আর আগুন যা বলে খুব ভেবেচিন্তে বলে। ঠিক আছে। আগুন এখন উঠতে হবে, আর তুই একা যাবি নাকি দিয়ে আসতে হবে? ডোরম্যানের কথা শুনে আগুন হেসে দেয়। ডোরম্যান আগুনের হাসি দেখে চুপ হয়ে যায়। নবিতা ডোরম্যানকে নিয়ে বাহিরে বের হয়ে যায়। টেবিলে রাখা লাইটার, সে লাইটার হাতে নিয়ে একটা সিগারেট জ্বালা আগুন। হুট করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় আগুন। ক্লাবের বিল দিয়ে বের হয় বাহিরে। রাস্তা ফাঁকা, নাই কোনো মানুষ। আশেপাশে কুকুরের ডাক। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোতে পোকার খেলা। সিগারেটের বিষাক্ত ধোঁয়া আলো ছুঁয়ে যায়। বাজারের পাশে সুন্দরী বসে আছে, হয়তো তাদের কাস্টমার অপেক্ষায় বসে আছে। কেউ খারাপ টাকার কারণে, আবার কেউ খারাপ তাদের বাজে অভ্যাসের জন্য। সবশেষে নিজে ভালো তো জগৎ ভালো। আগুন আনমনে হাঁটতে ব্যস্ত। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। পকেটে হাত দিয়ে ফোন বের করে নাম্বার দেখে আগুন মুচকি হাসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই, তাকে ধরে নেছি, কি করব? খালাস করে দিব? না, তাকে আমার চাই। আর তার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে তাহলে তোরা একটাও বেঁচে থাকবি না, বলে দিলাম। জি ভাই। কথার উত্তরে অপেক্ষা না করে কল কেটে দেয় আগুন। নাম্বার টিপে অন্য নাম্বারে কল দেয়। ওপাশ থেকে বলে, ভাইয়া কোথায় তুই? আমি বাসায় আসবো না, তুই খেয়ে বাবা মাকে বলিস খেয়ে নিতে, আর কালকে সকালে আসবো বাসায়। ঠিক আছে, একটা কথা মনে রাখিস, বাজে কোনো কাজে যাবি না, বলে দিলাম। হয়েছে আমার কলেজের আপুটা। ওকে। মাঝরাত, সময় তখন 2:37। বড় রুম, নাই কোনো জানালা, আছে শুধু একটা দরজা। মাথার উপরে লাল 60 ওয়াটের আগুন বাতি জ্বলছে। এর উপরে সিলিং ফ্যান। চেয়ারে বসে আছে আগুন, তার সামনে ইসরাত চেয়ারে বাঁধা অবস্থায় আছে, মুখে টেপ লাগানো তার। আগুন হাতে পিস্তল নিয়ে বলে, এই মুখ থেকে টেপ খুলে দে। সাথে দাঁড়িয়ে থাকা একটা ছেলে এসে ইসরাতের মুখে টেপ খুলে দেয়। আগুন বলে, তুই তো দেখি খুব ট্যালেন্টেড একটা মাল, আমার পিছনে লেগে আছিস, আর নরকের সাথেও একতাল। তুই কে? তুই আমাকে ধরে এনেছিস কেন? আর তুই এত কিছু জানলি কিভাবে? এই শহরের রাজা আমি, কিলার বয় আগুন, যার নাম শুনলে আতঙ্ক হয়ে যায় সব। আগুন নাম শুনে ইসরাত কেঁপে উঠে। দম বন্ধ হওয়ার অবস্থা তার। কি বলবে কিছু ভেবে পায় না। যে আগুনকে তার দেখার এত শখ, আজ দেখা হলো, তাও জীবনের শেষের দিকে। আজ হয়তো তার শেষ দিন, হবে তার মৃত্যু। মনে হয় সব পেয়েছিস। আরে এত ভয় পেয়ে কি হবে? তোকে আমি মারবো না। তোকে আমি ভয় পাবো কেন?
এই শহরের মানুষ খুব বোকা, তাই তোকে ভয় পায়। আমার কলিজাকে মেরেছিস, আমি কিছু বলি নাই। আজকে একটা খেলা তোকে দেখাবো আমি। কি, তুই আমাকে খেলা দেখাবি? এই আগুনের সাথে গলা উঁচু করে কথা বলার সাহস তুই কথাই পেলি? আজকে তো তোকে উপরে পাঠিয়ে দিব। আগুন পিস্তল তাক করে ইস্টাতের কপালে টিকার চাপ দিতে যাবে, হঠাৎ তার ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করতে ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, ভাইয়া তুই কোথায়? আমাকে বাঁচা, তার আমাকে মেরে ফেলবে। মায়া, কি হয়েছে তোর? বা ওপাশ থেকে কল কেটে দেয়। আগুন তাকায় ইস্টাতের দিকে। ইস্টাত হাসিতে ব্যস্ত। আগুন ঠাস করে একটা চর বসিয়ে দেয় ইস্টাতের গালে। তাও ইস্টাত হাসে। ইস্টাত হাসি মুখে বলে, আমি তোর মতো গাধার গেম খেলি না। এটা ঠিক, তোকে দেখার খুব ইচ্ছে ছিল আমার, ইচ্ছে পূরণ হয়েছে। আর কি যেন বলেছিস, আমাকে উপরে পাঠিয়ে দিবি? আমাকে মারতে হলে তোকে আবার জন্ম নিয়ে আসতে হবে। গেমটা কেমন খেলেছি জানা একটু আমাকে? তাই নাকি? ভেবেছিলাম তোকে মারবো না, এখন না মেরে পারলাম না। উপরে ভালো থাকিস, গুড বাই। আগুন সোজা ইস্টাতের কপাল বরাবর শুট করে দেয়। ইস্টাতের লাশটা মাটিতে লুটিয়ে পড়ে। আগুন পকেটে হাত দিয়ে সিগারেট বের করে লাইটার দিয়ে সিগারেট জ্বালায়। টেবিল থেকে ফোন বের করে কল দেয় চেনা নাম্বারে। সব খালাস। একটাও বেঁচে নাই। আর তুই কোথায় বল? আমি আর নবিতা এখনই আসবো। চলে আয় পাড়া চত্বরে। কল কেটে দেয় আগুন। বের হয় রুম থেকে। সাথে থাকা ছেলেগুলো এক এক করে চলে যায় সবাই। ডোরমেন আর নবিতা আগুনের বাসা থেকে বের হয়ে চত্বরের উদ্দেশ্যে। 1 ঘন্টা পরে চলে আসে চত্বরে। দূরে ল্যাম্পপোস্টের নিচে বসে আগুন সিগারেট খাচ্ছে। সময় তখন রাত 3:47। ডোরমেন এসে বলে, চল বাসায় যাবি? না, আজকে রাতটা রাস্তায় কাটাতে চাই। আগে তো রাস্তায় ছিলাম, সেই দিনটাই ভালো ছিল রে। কথার মাঝখানে নবিতা বলে, পাকনামি রেখে বাসায় চল। তারা কে ছিল? আর আমার কলিজাকে দেখে তাদের জন্য একটা যদি বেঁচে থাকে তাহলে তোদের দুটোকে উপরে পাঠিয়ে দিব আমি। একটাও বেঁচে নাই, সব কয়টাকে উপরে পাঠিয়েছি। আর তারা ছিল রাজীবের মেয়ের লোক। ডোরমেনের কথা শুনে আগুন হেসে দেয়। তার হাসি দেখে ডোরমেন আর নবিতা অবাক। নবিতা বলে, কি রে, তুই হাসছিস কেন? আর রাজীবের মেয়েটা আবার কে? চল ক্লাবেই রাতটা শেষ করব। আগুন কথা কাটিয়ে দেয়। তারা 3 জন চলে যায় ক্লাবে। রাত শেষ হয়ে সকাল হয়। আগুন, ডোরমেন, নবিতা ক্লাব থেকে বের হয়। ডোরমেন তার নবিতাকে নিয়ে চলে যায় অন্য রাস্তায়। আগুন তার বাসায় এসে অবাক। নোলক বসে আছে আয়নার সামনে, হাতে মেকআপের বক্স, গালে মেকআপ লাগাবে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আপু, ইশরাত আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাল রাতের পর থেকে উধাও। এই কথা শুনে নোলক তার ডান হাত থেকে মেকআপের বক্স টেবিলে রেখে বলে, কি বলছিস তুই? আর ইশরাত কোথায় যাবে? তোরা তার সাথে ছিলি না? আপু, কাল সন্ধ্যায় আমরা সবাই একসাথেই ছিলাম। ইশরাত আপু বলেছে তার নাকি মন খারাপ, সে নাকি একা থাকতে চায়, তাই আমরা চলে আসি তার কাছ থেকে। খোঁজ লাগা ভালো করে। ইশরাতকে যদি না পাই তোরা একটাও বেঁচে থাকবি না, বলে দিলাম। জি আপু। নোলক কল কেটে দেয়। পড়ে যায় সে মহা চিন্তায়। সে কোথায় যাবে? আর কাল রাত থেকে আমাকেও কল দেয়নি। তার কি কিছু হয়েছে নাকি? আগুন, না না, আগুন তো তাকে চিনে না। তাহলে সে কোথায় যাবে? চাচুকে কল দিয়ে বলতে হবে। নোলক ফোন দেয় তার চাচু রাজীবকে। রাজীব বালিশে মাথা রেখে ঘুমোচ্ছে। দুনিয়ার কোনো কিছু খেয়াল তার কাছে নেই। ঘুমের মাঝে মানুষ মৃত। কল আসে রাজীবের ফোনে। হাত দিয়ে বালিশের কোণা থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করতে নোলক বলে, চাচু, ইশরাত তোমার কাছে গেছে? না, কি হয়েছে? তাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে রাজীব বিছানা থেকে উঠে বসে বলে, কি বলিস তুই? আমার মেয়ে কোথায় যাবে? সে তো আমাকে কালকে
কলও দেয় নাই। আর কোনো বিপদ হয়নি তো? চাচু আমার অনেক চিন্তা হচ্ছে। আমার মেয়ে কোথায় যাবে আগুন? মায়া রেগে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। সাথে তার বাবা মা। আগুন ভয়ে ভয়ে তাদের সামনে গিয়ে বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আগুনের মা বর্ষা থেকে উঠে এসে আগুনকে ঠাস করে চড় দেয়। আগুন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার মা বলে, তুই কি শুরু করলি? হ্যাঁ, তোকে আমি পেটে ধরি নাই, তাও তুই আমার পেটে ধরা সন্তানের মতো। তোকে নিয়ে আর কত চিন্তা আমাদের করতে হবে বল? আগুন বাসা থেকে বের হয়ে যায়। রেগে আছে সে। রাস্তার মানুষের ভিড় জমে আছে। মনে হচ্ছে সামনেই কিছু একটা হয়েছে। আগুন সামনে যায়। কি হয়েছে তার দেখার প্রয়োজন নেই। দোকানে গিয়ে দাঁড়ায়। মামা সিগারেট দাও। তুই কি জানিস না আমি সিগারেট খাই? আগুন সিগারেট জ্বালায়। দোকানের টেবিলে থাকা মানুষজন বলা বলি করে, মেয়েটিকে এভাবে কে মারবে? আর তার কি কোনো পরিবার নাই নাকি? রাস্তায় পড়ে আছে অথচ কেউ ধরছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে। কে জানে। আর এখনকার নিয়ম তো এটাই, কারো কিছু হলে মোবাইলে ভিডিও কল করবে আর সেই ভিডিও ফেসবুকে দিয়ে দিবে। কে মারলো আর কে বাঁচলো সেটার চিন্তা কেউ করে না। তাদের কথা শুনে আগুন দোকান থেকে বের হয়ে যায়। রাস্তার পাশে মানুষের কোনো অভাব নেই। আগুন মুচকি হেসে সেখান থেকে চলে যায় কলেজের মাঠে। রাজীব বসে আছে হেলান চেয়ারে, পাশে শাফিদ হাসান। রাজীব বলে, ভাই কি করা যায়? আমার মেয়েকে কি পাবো না? আর আগুন তো আমার মেয়েকে চেনে না, সে তো কিছু করবে না। আমি এখন কি করব ভাই? আমি বিয়ে করি নাই, তাকে তো এতিমখানা থেকে এনে নিজের মেয়ের মতো করে বড় করেছি, আর এখন তাকে খুঁজে পাচ্ছি না। দেখ, শান্ত হ, আর কি করা যায় আমি দেখছি। রাজীবের চোখে পানি, হাত পা ছেড়ে দিয়েছে সে। টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। রাজীব না দেখে রিসিভ করতে ওপাশ থেকে বলে, ভাই ইসরাত ম্যাডামকে পাওয়া গেছে। কিন্তু এই কিন্তু কি? বল কিন্তু কি? আমার মেয়ে ঠিক আছে তো? ভাই ম্যাডাম বেঁচে নেই। রাজীব এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল। এই কথা শুনে তার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে যায়। রাজীবের এই অবস্থা দেখে শাফিদ হাসানও অবাক। কি হয়েছে? আর কে ফোন করেছে বল আমাকে। ভাই আমার মেয়ে নাকি আর বেঁচে নেই। রাজীবের কথা শুনে শাফিদ হাসান হতভম্ব হয়ে যায়। কি বলে সান্ত্বনা দিবে রাজীবকে বুঝে উঠতে পারে না। শাফিদ বলে, কে মেরেছে আর কার এত বড় সাহস? দরজার পাশ থেকে নোলক বলে, আগুন মেরেছে। রেগে যায় রাজীব, সাথে তার ভাই শাফিদ। রাজীব বলে, আজকে তার শেষ দিন। নলক তার পরিবার কোথায় আছে বল আমাকে। আর তুই তার পাশে থেকেও কিছু করছিস না কেন? চাচু তুমি শান্ত হও, প্ল্যান করে তাকে মারতে হবে। আমি আছি তার পেছনে। রাজীব টেবিলে জোরে ঘুষি মারে। চোখ দুটো তার লাল রক্তে পরিণত হয়েছে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতে ওপাশ থেকে বলে, ভাই আগুনের পরিবারের সন্ধান পেয়েছি। জায়গায় থাক, আমি এখন আসছি। আর সব লোককে বলে দে রেডি হতে। আজকে শেষ করব তার পরিবারকে। ওকে ভাই। রাজীব বসা থেকে দাঁড়িয়ে দেয়ালে থাকা তার বড় তলোয়ার হাতে নিয়ে বলে, আমি আসছি একটু। আরে কি হয়েছে? আর তুই এভাবে কোথায় যাচ্ছিস? শেষ করব আগুনের পরিবারকে। আপন হারানোর কষ্ট কি বোঝাবো তাকে। সময় রাত 10:29। আগুন রাস্তায় বসে সিগারেট খাচ্ছে। কষ্ট তার পিছু ছাড়ে না। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় বের করে রাস্তা খুঁজে পায় না সে। বাসা থেকে উঠে বাসার দিকে হাঁটা ধরে। সিগারেট শেষ হলে ফেলে দেয় রাস্তায় থাকা পানিতে। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। দরজার পাশে আসতেই অবাক হয়ে যায়। ফ্লোরের নিচে রক্ত চুয়ে চুয়ে বারান্দায় আসছে। দরজা খুলতেই আগুন দেখতে পায় ফ্লোরে 3টা লাশ পড়ে আছে। তা দেখে সে মাটিতে বসে পড়ে। চোখ থেকে তার টপ টপ করে পানি পড়ছে। আগুনের চোখ যায় টেবিলে থাকা সাদা কাগজের ওপর। বসা থেকে উঠে গিয়ে কাগজটা হাতে নিতে পেছন থেকে কেউ বলে, এটাই তোর কষ্টের সবচেয়ে বড় কিছু। তুইও আর থাকবি না। রাজীব, তুই কেন করলে এটা? তারা তো কোনো ঘুষ করে নাই তোর সাথে। কেন তাদেরকে মেরেছিস? তুই কি মনে করেছিস আমার মেয়েকে মারবি আর আমি বসে বসে আঙুল চুষবো? এটা ভেবে থাকলে ভুল ভাবা তোর। তুই আমাকে মারতি?
তোকে মারলে কষ্ট কি বুঝতি না, তাই তো তোর পরিবারকে শেষ করেছি। আর এখন তুইও আর থাকবি না। গুড বাই। রাজীব তার ডান হাতে থাকা পিস্তল দিয়ে আগুনের বুকে গুলি করে। পড়ে যায় আগুন। আলোকিত ঘরটা অন্ধকার হয়ে আসছে। হাসতে হাসতে বের হয়ে যায় রাজীব। মাটিতে পড়ে আছে আগুনের লাশ। রাত 12টা। ডোরম্যান কল দিচ্ছে আগুনকে। কল রিসিভ হচ্ছে না। অনেকবার চেষ্টা করার পর ডোরম্যান ভাবে আগুনের কিছু হয়নি তো, সে তো একবার কল দিলেই রিসিভ করে, আর আজকে কি হয়েছে তার। অনেক ভাবার পর ডোরম্যান রওনা হয় আগুনের বাসার উদ্দেশ্যে। 1 ঘন্টা পর চলে আসে আগুনের বাসায়। বাসার দরজা খোলা, ভিতর থেকে কোনো শব্দ আসছে না। ডোরম্যান বাসায় ঢুকতেই আকাশ থেকে পড়ে। কেঁপে ওঠে সে। তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। সকালবেলা হাসপাতালের বেডে শুয়ে আছে আগুন। চারদিকে সাদা দেয়াল। টিপ টিপ করে চোখ খুলছে আগুন। পাশে ডোরম্যান নবিতা বসে। বাহিরে মানুষের হইচই। আগুন হাত নাড়া দেয়। ডোরম্যান দেখে আগুনের হাত নড়ছে। আগুনের জ্ঞান ফিরেছে। নবিতা ডক্টরকে ডাকো। নবিতা দৌড়ে যায় ডক্টরের কেবিনে। ডক্টর বসা থেকে উঠে চলে যায় আগুনের কেবিনে। আগুন টিপ টিপ করে চোখ খুলে দেখে চারিদিকে সাদা দেয়াল, পাশে ডোরম্যান আর নবিতা। ডক্টর বলে, আর কোনো প্রবলেম নাই, আমরা অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আর ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ চাইলে সবকিছুই পারে। আল্লাহ চাইলে সব করতে পারে। মানুষের 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। আল্লাহ কাকে কখন নিয়ে যায় বলা যায় না। দুনিয়া আসছে আল্লাহর কাজ করার জন্য, কিন্তু সবাই আল্লাহর পথে চলে না। কেউ খারাপ কাজে বিজি, আবার কেউ ভালো কাজেও বিজি। অথচ আল্লাহর পথে কেউ নেই। এই শহরে সবাই খারাপ, কেউ গোপনে আবার কেউ প্রকাশ্যে। গল্পে ফেরা যাক। ডক্টর আগুনকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ডোরম্যান বসে আছে আগুনের ডান পাশে। আগুন কাঁপা কাঁপা ঠুটে বলে, আমার মা বোন কেমন আছে? আর আমার বোন মায়া? আগুনের কথার উত্তর কি দিবে ভেবে পায় না ডোরম্যান আর নবিতা। আগুন আবার ধমক দিয়ে বলে, কিছু জিজ্ঞেস করছে আমি। দেখো আগুন, জোরে কথা বলিস না, এতে তোরই ক্ষতি হবে। আর তোর বাবা মা বোন বেঁচে নেই। আগুন এই কথা শুনে পেছনে কথা ভাবে। সে যখন বাসায় যায়, ফ্লোরে তার বাবা মা বোনকে দেখে রক্ত শরীরে পড়ে আছে। হঠাৎ রাজীব এসে গুলি করে। আগুন কেঁপে উঠে এইগুলো ভেবে। বেড থেকে উঠতে চাইলে ডোরম্যান ধরে রাখে আগুনকে। দেখ, পাগলামি করিস না, যা করার পরে করব। আর তারা সবাই জানে তুই বেঁচে নেই। প্লেনে কাজ করতে হবে, একটাও বেঁচে থাকবে না। ডান হাতে মদের গ্লাস, বাম হাতে সিগারেট। চেয়ারে বসে আছে রাজীব। একটু দূরে পুলিশের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে শাফিদ হাসান। রাজীব বলে, কিরে, এখন তো তোর পথের কাটা শেষ, আর এখনো কি এই ইউনিফর্ম পরে থাকবি নাকি? বিজনেস শুরু কর। বাধা দেওয়ার মতো কেউ নেই, ভয় পাওয়ারও কেউ নেই। যাকে ভয় পাওয়ার তাকে সরিয়ে দিয়েছি এই দুনিয়া থেকে। আমার বিশ্বাস হয় না রে। আর 500 কোটি টাকা নিয়ে এই শহরে থাকা যাবে না। আমি চলে যাব বাহিরে। আরে রাখ তোর বাজে কথা, আগে বল সেই টাকাগুলো কোথায় রেখেছিস? শাফিদ হাসান ক্রেডিট কার্ড বের করে দেখায় রাজীবকে। এই যে এখানে আছে সেই টাকা, আর আমি পুলিশে আছি দেখেই এতদিন বেঁচে আছি। রাজীব হাত পিছনে নিয়ে ইশারা করে তার লোককে। 2টা গুলি এসে লাগে শাফিদ হাসানের মাথায়। শাফিদ হাসান পড়ে যায় ফ্লোরে। লাশ হয়ে যায় শাফিদ হাসান। জোরে হেসে দেয় রাজীব। সব আমার, এই শহরে রাজ করব আমি। এসব কথা কারো ক্যামেরা ভিডিওতে রয়ে যায়। সেই ভিডিওটা চলে যায় অন্য কারো কাছে। জানালার পাশে বসে আছে নোলক। চোখে পানি, হাতের তালুর পিঠ দিয়ে চোখের পানি মুছে নিয়ে ভাবে, ভালোবাসা সেটা কি জানতাম না, আগুন সেটা বুঝিয়েছে। আর এখন সে আমার শত্রু। আপন মানুষ থেকে শত্রুতে পরিণত হয়েছে। ভালোবাসি আমি আগুনকে, কিন্তু সেটা এখন মৃত হয়ে গেছে। নাই ভালোবাসা, আছে শুধুই শত্রুতা। নোলক এসব কথা ভাবতে হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতে ওপাশ থেকে বলে, আপু, আগুন ভাই বেঁচে নেই। এই কথা শুনে নোলক কি বলবে বুঝে উঠতে পারে না। ওপাশ থেকে কথা বলেই যাচ্ছে, আপু শুনতে পাচ্ছ তুমি? আপু, আপু। নোলকের ফোন হাত থেকে পড়ে যায়। নোলক তাড়াহুড়া করে বের হয় বাসা থেকে। উদ্দেশ্য তার চাচু রাজীবের বাসা। রাজীব উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে। হাসি থামিয়ে বলে, চিহ্নটাও যেন না থাকে, ফেলে দে নদীতে। মুছে ফেলে রক্তমাখা ফ্লোর। রাজীব চেয়ারে বসতেই
নোলক এসে বলে, চাচ্চু এটা তুমি কি করলে আগুন? চুপ, একটা কথাও বলবি না, চলে যা নিজের কাজে। নোলক চলে যায় বাহিরে, চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটা আজ নাই, ভালোবাসায় রাগ থাকে, তাই বলি এতটা রেগে থাকতে পারলাম আমি? হারিয়ে ফেললাম আগুনকে। বেডে শুয়ে আছে আগুন, সামনে কেউ ল্যাপটপ ধরে রেখেছে, মনোযোগ দিয়ে ল্যাপটপে তাকিয়ে আছে আগুন। সাথে থাকা কেউ বলে, এটাই তোর প্ল্যান ছিল? সবই বুঝতে পারলাম, কিন্তু টাকার জন্য নিজের ভাইকে মারতে পারে কিভাবে? টাকা হলে সব করা যায়, আর তুই এসব নিয়ে ভাবিস না। আগে ভালো হ, আর আমি তাদের সাথেই আছি সব সময়। ওকে। চলে যায় সে। ডোরমের আগুনের দিকে তাকিয়ে বলে, বুঝলাম না, তুই সিফাতকে রাজীবের ওখানে কখন পাঠিয়েছিস? আর আর এই ভিডিওটা সে কিভাবে করলো? সেটা তোর মতো মাথা মোটা বুঝবি না। এখন থেকে গেম শুরু। দেখ, তোর অবস্থা ভালো না, আগে সুস্থ হওয়ার পরে দেখা যাবে সব। আগুন হেসে দেয় ডোরমেনের কথায়। নবিতা চুপ করে আছে, কিছু বলার নেই। আগুন বালিশের বাম পাশে থাকা ফোনটা হাতে নিয়ে কল দেয় চেনা নাম্বারে। ওপাশ থেকে রিসিভ করে সে কথা বলার আগে এই পাশ থেকে আগুন বলে, কি মনে করেছিস আগুন এত তাড়াতাড়ি চলে যাবে? এই আগুনকে মারতে হলে জন্ম নিতে হবে 10 বার। ওপাশ থেকে হাসির শব্দ শুনতে পায় আগুন। এটা হয়তো শত্রুতার হাসি নয়। ওপাশ থেকে চোখে পানি, মুখে হাসি নিয়ে বলে, আগুন তুমি বেঁচে আছো? প্লিজ তুমি কোথায় আছো আমাকে বলো, আমি এখনই আসবো। প্লিজ আগুন। কেন নোলক, নতুন করে আবার কোনো প্ল্যান মাথায় জমে রাখছিস নাকি? প্লিজ আগুন, এসব বলো না, প্লিজ বলো তুমি কোথায়। কল কেটে দেয় আগুন। ল্যাপটপ থেকে ভিডিও নিয়ে সে ভিডিও দিয়ে দেয় নোলকের মেসেজ ইনবক্সে। নোলক তার ইনবক্স চেক করে দেখে সে ভিডিও দেখে সে হতভম্ব হয়ে যায়। কি বলবে, কিছু বুঝে উঠতে পারে না। চোখ দিয়ে অঝরে পানি পড়েই যাচ্ছে। যাকে নিজের আপন মনে করেছি, সে আজকে এত বড় কিছু করেছে। মেরেছে আমার বাবাকে, আমি ছাড়বো না তোকে। আগুন অসুস্থ শরীরে উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে। তার হাসি দেখে নবিতা বলে, কিরে তুই এভাবে হাসছিস কেন? আর নলককে এই ভিডিওটা দিয়েছিস কেন? আগুন হাসি থামিয়ে বলে, বলেছিলাম না গেম শুরু, ধরে রাখ, এটা একটা গেম। তোর কথা কিছুই বুঝলাম না। সব বুঝতে পারবি সময় মতো। চলে যায় 27 দিন। এর মাঝে আগুন সুস্থ হয়ে যায়। নোলক তার চাচ্চু রাজীবের বাসায় আছে 7 দিন ধরে। নোলক বসে আছে রুমে। প্ল্যানে সে পেরে উঠতে পারছে না, সব প্ল্যান গুলিয়ে যাচ্ছে। বাবার খুনিকে মারতে পারছে না সে, কিভাবে কি করা যায় এসব নিয়ে ভাবতেই কেউ এসে বলে, কি রে, কিছু ভাবছিস মনে হচ্ছে? না চাচ্চু, কিছু না। রাজীব চলে যায় নোলকের রুম থেকে। নোলক রেগে খাটে বসে পড়ে। খাটে থাকা বালিশটা বুকে নিয়ে কেঁদে দেয়। দুনিয়ায় আর কেউ নেই আমার। নিজের বোনকে হারিয়েছি, পরে আবার বাবাকে, আর এখন বাবার খুনির বাসায় আছি। আল্লাহ আমাকে সাহায্য করো, আমি যেন আমার বাবার খুনের প্রতিশোধ নিতে পারি। রাত 10:42। রাস্তার পাশে সিগারেট হাতে বসে আছে আগুন। পাশে ডোরম্যান আর নবিতা। সিগারেটের বিষাক্ত ধোঁয়ার উপরে ছেড়ে দিয়ে আগুন বলে, চলে যা তোরা। তুই কি করবি এখানে? যা বলেছি তাই করবি, যা এখান থেকে। আগুনের কথায় চলে যায় তারা দুজন। আগুন বসা থেকে উঠে হাঁটা ধরে, পকেটে এক হাত রেখে হাঁটতে থাকে। দূর থেকে গাড়ির লাইট এসে আগুনের চোখে লাগে। হাতের পিঠ দিয়ে চোখ ঢেকে রাখে আগুন। গাড়ি আগুনের সামনে এসে থামে। গাড়ি থেকে কেউ নেমে আগুনের সামনে এসে পা ঝরিয়ে ধরে বলে, আগুন আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। তোর মাফ নেই, তোকে মাফ করলে আমার পবিত্র ভালোবাসাও কষ্ট পাবে। প্লিজ মাফ করে দাও। যা এখান থেকে, আর আমার সামনে কখনো আসবি না বলে দিলাম। তোর বাবার কথায় আমাকে মারার প্ল্যান সাজিয়েছিস তুই, আর শেষে মেরে ফেলতে চেয়েছিলি। আফসোস তার হয় নাই, বেঁচে গেল আগুন। আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না, তাহলে কেন আমার সাথে বেইমানি করলি তুই? প্লিজ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। পা ছাড় বলছি। না, ছাড়বো না। আগুন লাথি মেরে ফেলে দেয় নোলককে। নোলক পড়ে যায় রাস্তায়। জুড়ে কেঁদে ওঠে নোলক।
সব দোষ আমার কারণে এসব হয়েছে। কি করব আমি এখন? আগুন হাঁটতে হাঁটতে ভাবে, নোলকের চোখের পানি সহ্য হয় না আমার, কিন্তু এখন সহ্য হয়। বেইমান মানুষের জায়গায় শহরে বেশি ভারী থাকে। ভালো মানুষের নাম নেই এই শহরে, আছে শুধু খারাপ মানুষের নাম। শহরটাই তো খারাপের জন্য, ভালো তো তারা যারা পরের দোষ নিজের কাঁধে রাখে। ভালো তো তারা যারা নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে জানে। সকালবেলা 4 হাত পা বাঁধা অবস্থায় হুইল চেয়ারে বসে আছে রাজীব। গভীর ঘুমে আছে সে। ঘুম ভাঙতেই হাত পা বাঁধা অবস্থায় দেখে। রেগে যায় রাজীব। হাত পায়ের বাঁধন খুলতে অনেক চেষ্টা করে সে, কোনো লাভ হয় না। হঠাৎ কেউ এসে বলে, কি এত চেষ্টা কেন? নলক, তুই কেন করছিস এটা? কেন বেঁধেছিস আমাকে? কয়টা কেনর উত্তর দেব বল? নিজের ভাইকে মারার উত্তর দিব নাকি সেই 20 কোটি টাকার উত্তর বল? এসব তুই জানিস কিভাবে? আর 20 কোটি টাকার ব্যাপারে তুই কিভাবে জানিস? আমি জানি রে, সেই টাকাটা তোর কাছেই রাখা আছে। আমার বাবাকে মেরেছিস, আজ তুইও থাকবি না। আমি তোর বাবাকে মারিনি। নোলক সে ভিডিও রাজীবকে দেখিয়ে বলে, কি বললি তুই? এটা কি তোর যমজ ভাই নাকি রে? নোলক রাজীবকে সে ভিডিওটা দেখায়। ভয় পায় রাজীব। হাত পা বাঁধা, ভয় পাওয়ারই কথা। দেখ মা, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। কে তোর মা? আর আমি তোর কেউ না। যদি কেউ হতাম তাহলে সামান্য কিছু টাকার জন্য নিজের ভাইকে মারতি না আমার বাবাকে। নোলক হাতে পিস্তল নিতেই কেউ এসে বলে, আরে এত তারা কিসের? আর সাথে আমারও কিছু হিসাব নিকাশ বাকি আছে। নোলক পিছনে তাকিয়ে দেখে আগুন দাঁড়িয়ে আছে। রাজীব আগুনকে দেখে অবাক হয়। দম বন্ধ হওয়ার অবস্থা তার। কি বলতে কিছু বুঝে উঠতে পারে না। নোলক বলে, আগুন, তুমি এখানে কেন? আর তার সাথে তোমার কিসের হিসাব? জন্মের পর থেকে মাকে বাবাকে জানি না, পতিতালয়ে জন্মেছি। শেষে মায়ের মতো মা পেয়েছি, বাবার মতো বাবা পেয়েছি, বোনের মতো বোনও পেয়েছি, কিন্তু তারা এখন আর নেই। মরেছে তো চাচা রাজীবও। কি বলছো এসব তুমি? যা বলছি সত্যি বলছি। আর সে তো ছিল লোভী। সে টাকার জন্য সব পারে। নিজের ভাইকে টাকার জন্য মারতে পারলে অন্যরা তো হাতের ময়লা তার। বাঁচিয়ে রেখে লাভ নাই। নোলক হাতে থাকা পিস্তল দিয়ে রাজীবের কপাল বরাবর শুট করে দেয়। চেয়ার সহ ফ্লোরে পড়ে যায় রাজীবের লাশ। এসব দেখে মুচকি হাসে আগুন। আগুন চলে যেতে চাইলে নোলক তার পা জড়িয়ে ধরে বলে, কোথায় যাও? যেখানেই যাও আমাকে নিয়ে যাও। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না, প্লিজ। এতদিন তো ভালোই ছিল, আর আশা করি এখন ভালোই থাকবে। প্লিজ এমনটা করো না, নিয়ে যাও তোমার সাথে। বাকি জীবনটা তোমার হয়ে থাকতে চাই। হুট করে ডোরম্যান এসে বলে, মাফ করে দে আগুন, তোর চোখের পানিটা হয়তো মিথ্যে না। কিভাবে মাফ করবো বল? সেদিনের কথা মনে পড়লে মাথা গরম হয়ে যায়। নোলক তার হাতে থাকা পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে বলে, যদি আমাকে মাফ না করো আমি এখনই নিজেকে শেষ করে দেব। দেখো নলক, পিস্তল নামাও, গুলিও বের হয়ে যাবে। নাও বলছি। না, আমি নিজেকে শেষ করে দেব। আগুন দৌড়ে গিয়ে নোলকের হাত থেকে পিস্তল কেড়ে নেয়। বুকে জোরে ধরে নোলককে, আর একবার যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় এনেছিস তাহলে সেদিনটাই তো শেষ দিন। পাশে ডোরম্যান, হাতে হাত রাখা নবিতার সাথে। মুচকি হাসে তারা দুজন। আগুন ডোরম্যান আর নবিতাকে বলে, তোরা এই শহরের রাজার রানী হয়ে থাকবি, দেশকে রক্ষা করার চেষ্টা করবি সব সময়। আর যদি নিজের দেশের জন্য জীবনও দিতে হয় পিছিয়ে যাবি না, দেশের জন্য জীবনটাও দিয়ে দিস। অত্যাচারী জালিমদের হাত থেকে দেশকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাবি মরার আগ পর্যন্ত। আগুনের কথায় ডোরম্যান আর নবিতা খুশি হয়। নবিতা বলে, তুই কি করবি? নাকি ভাবিকে নিয়ে চলে যাবি ভালোবাসার শহরে? এটাই মনে কর। নলক চলো। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্প খুব শীঘ্রই আপলোড করা হবে।
রমজান মাস তো চলে এলো, সবার রোজা কেমন হচ্ছে, কেমন নামাজ কালাম আদায় করতেছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। রমজানের কারণে আমাদের ভিডিও একটু আপাতত দেরি হচ্ছে, তো সমস্যা নাই, সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে মন থেকে ধন্যবাদ। নতুন আরেকটা গল্প দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।